মঞ্জু ভাইয়ের কাছে প্রশ্নটি হচ্ছে তৃতীয় দফায় চট্টগ্রামে কুকি চীনের পোশাক পাওয়া কিসের ইঙ্গিত? এটা মঞ্জু ভাইয়ের কাছে। আরেকটি প্রশ্ন আছে যেটি কলিমুল্লাহ স্যার আপনার কাছে রেখেছে, যে আপনার কাছে আরো কয়েকটি প্রশ্ন রেখেছে। একটি ভারতের শিলিগুড়ি করিডোরে রাফেল বিমানের কিসের ইঙ্গিত? আরেকটি প্রশ্ন করেছিল যে প্রশ্নটি খুঁজে পাচ্ছি না, কিন্তু মনে আছে প্রশ্নটি, যে জুনে নির্বাচন হলে, যে পেয়েছি, জুনে নির্বাচন দিলে ডক্টর ইউনূসের কি ক্ষতি, জুনে নির্বাচন না দিলে কি লাভ? ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে এই প্রশ্নটি। আগে যাই মঞ্জুরুল হক আপনার কাছে। জি, প্রশ্নটা হচ্ছে কুকি চীনের পোশাক। পোশাক, হ্যাঁ, 3 দফা পাওয়া গেল। আচ্ছা, এই পোশাকটা আসলে কুকি চীনের না, কারণ কুকি চীনদের বাংলাদেশ আর বাংলাদেশের যারা বম তারা মেরে কেটে 10 থেকে 12,000 হবে, আর পোশাক পাওয়া গেছে সম্ভবত 36,000 বা এরকম সামথিং, বা 30,000 মতো। তো এইটা যদি দুটো করেও হয় এক একজনের, তাও তো 24,000 হয় না। এবং 10-12,000 যে কুকি আছে তারা সবাই যে মিলিটেন্ট, ব্যাপারটা এরকমও না। এই পোশাকটির যা গড়ন, যা কালার, তাতে এই পোশাকটি হচ্ছে আরাকান আর্মির পোশাক। আরাকান আর্মির পোশাক এখানে বানানো হচ্ছে, এবং আরাকান আর্মি শুধু পোশাক বানাচ্ছে না, আরাকান আর্মির সাথে বাংলাদেশের সরকারের অনেক কিছু লেনদেন হচ্ছে, যেটা মিডিয়াতে আসছে না, এবং সেটা বাংলাদেশ সরকার দিতে বাধ্য। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অবাধ্য ছেলে, বাবা বলে গেছে মাকে যে ছেলে যা বলবে তোমাকে মেনে নিতে হবে। এখন ছেলে সবকিছু ভাঙচুর করার পরে এখন মায়ের মাথা ফাটাবে। এখন মা বলছে যে মায়ের মাথা ফাটাবি, এইটা তোকে তোর বাবা তো আমাকে মাথা ফাটাতে বলেননি, তো বাবা এরকম কোনো কথা বলেনি যে এই পর্যন্ত যে তুই থেমে যাবি। ব্যাপারটা হচ্ছে আপনি যখন তাদেরকে জলকেলি করতে দিলেন, একটা অনুষ্ঠান করতে দিলেন সারাদিন ব্যাপী বিজিবির পাহারায়, এটা একটা বিরলতম ঘটনা আমাদের 53 বছরের ইতিহাসে, যে বাইরের একটা মিলিটেন্ট গ্রুপ, একটি সশস্ত্র সংগঠন, সরকারের না, একটি মিলিটেন্ট গ্রুপ আমাদের ভূখণ্ডে ঢুকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যাপী নাচ গানা করছে, মদ্যপান করছে, এবং আমাদের বিজিবি তাদেরকে ঘিরে বেশ বিআই সুলভ এক ধরনের আচরণ তাদের সাথে করছে, বন্ধু সুলভ আচরণ করছে। এইটা করার পরে যখন ওখানে করিডোর বসেছে, করিডোর কবে থেকে বসেছে আমরা জানিও না, আমরা এখনো মনে করছি যে করিডোর দেবেন না। করিডোর 2 মাস আগে বসে গেছে, 2 মাস আগে ওখানে কাজ শুরু হয়েছে। এখানে একজন মন্তব্য করেছেন যে চট্টগ্রাম কক্সবাজারে থাকে একজন, আমি প্রশ্নটা তার ইয়েটা খোঁজার চেষ্টা করছি, যে তিনি বলছেন যে তাকে কক্সবাজার থেকে জানিয়েছে যে এখানে অলরেডি করিডোর চালু হয়ে গেছে। হ্যাঁ, করিডোর চলছে ওখানে। শিলখালিতে একটি 24 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, তার 4 তলা পর্যন্ত হয়ে গেছে, আপাতত স্টপ। এবং আমি যে কথাটি আপনার অনুষ্ঠানে বলেছি অথবা অন্য কোনো অনুষ্ঠানে বলেছি, যে আমার যদি রাখাইনকেই শুধুমাত্র লজিস্টিক সাপ্লাই দেওয়ার ব্যাপার থাকতো, তাহলে রাখাইনের প্রায় 700 কিলোমিটার হচ্ছে সমুদ্র সীমা। এই 700 কিলোমিটার সমুদ্র সীমার ভিতরে তিনটি মানে ডিপ সি পোর্ট, আমাদের মতো নদী পোর্ট না, ডিপ সি পোর্ট। তো সেই পোর্টগুলো ব্যবহার না করে, সেই যে 700 কিলোমিটার যে দীর্ঘ অবারিত সীমানা রাখাইনের, সেই জায়গাগুলো ব্যবহার না করে এই শিলখালি বা টেকনাফের ল্যান্ড ব্যবহার করতে হবে কেন? কোনো লজিকে কিন্তু আসে না এটা, যে আমরা ল্যান্ড পথে জিনিসপত্র পাঠাবো কেন রে বাবা? তোরা জাহাজটা ওই সিটুয়ে বন্দরের পাশে রেখে ওখান দিয়ে পাঠা রাখাইনের কাছে, রাখাইনের তো দখলে ওইটা। কিউ বন্দরে পাঠা, সিটুই বন্দরে পাঠা, মান্দালাও বন্দরে পাঠা, না, এখানে পাঠাতে হবে তাদেরকে। তো এই যে পোশাকটা করতে দিচ্ছে বাংলাদেশ, এরপরে আরো অনেক কিছু দিতে হবে। রাখাইনরা বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের থেকে বিভিন্ন তারা এখান থেকে ক্যাডার গ্রহণ করবে, ক্যাডারকে নির্বাচন করবে, তাদের রিক্রুটমেন্ট করবে, এমনও হতে পারে। এবং মিয়ানমার রাখাইনের উপরে যেহেতু মানে আপনার ল্যান্ড ওয়েতে আসতে পারছে না, আসলে তাদেরকে ক্ষতির সম্মুখীন হবে, তারা এয়ার অ্যাটাকটা করবে মিয়ানমার, এবং এয়ার অ্যাটাক করলে আমাদের করিডোরের উপরে এয়ার অ্যাটাক হবে। কিচ্ছু করার নেই, আমাদের সেনাবাহিনী এবং আমাদের বিজিবি তাকিয়ে দেখবে, কারণ সেনাবাহিনী মনে করছে যে তাদের হুঙ্কারে ডক্টর ইউনূস সব শুনে যাবে, তারা হুঙ্কার দিয়েছেন সব শুনে যাবেন। কিন্তু তারা এইটুকু বুঝতে পারছে না যে 5 আগস্টের পরে
সেনাপ্রধান যখন বলেছিলেন আমি জাতির দায়িত্ব কাঁধে তুলে নিলাম, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমার উপরে ভরসা রাখুন, স্পষ্ট কথা। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভাবমূর্তি যেভাবে সেনাবাহিনী নিজেরাই ক্ষুণ্ণ করেছে, যে তারা তো আনসারের পর্যায়ে, সাধারণ মানুষ বলে যে আনসারের পর্যায়ে নেমে গেছে, তাদের সামনে মবক্রেসি হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বলছে আপনারা এটা করতে পারেন না, আপনাদের এটা করা ঠিক হচ্ছে না, অনুচিত। এটা সেনাবাহিনীর ভাষণ না, এটি বুদ্ধিজীবীদের কথা, যে হে বালকদ্বয় তোমরা এইসব করিও না, অনুচিত কাজ হইতেছে। সেনাবাহিনী বলবে কি দিয়ে? সেনাবাহিনী বলবে অস্ত্র দিয়ে। আপনি যদি অস্ত্র দিয়ে ঠেকাতেন তাহলে কার বাপে সাধ্য আছে যে মবক্রেসি করে, মব ভায়োলেন্স করে? আপনি ঠেকাননি। আপনি 32 নম্বর ভাঙাটাও ঠেকাতে পারেন। আপনি জানতেন, আগে একদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে যে অমুক দিন 32 নম্বর ভাঙা হবে, ঘোষণা দিয়ে। নারায়ণগঞ্জ থেকে ক্রেন এসেছে, ভেকু এসেছে নারায়ণগঞ্জ থেকে, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা 11th আওয়ারে যে একদল এক ট্রুপ সেনাবাহিনী পাঠালেন, তারা ওখানে যে ভুয়া ভুয়া স্লোগান শুনে লজ্জায় মাথা নত করে ফিরে চলে আসলো। তো এই যে সেনাবাহিনীর ভাবমূর্তিটা নষ্ট হলো, এই নষ্ট ভাবমূর্তি নিয়ে আপনি কাকে ধমক দেবেন? আপনার ধমক বড়জোর জনগণ সহ্য করবে, জনগণ ধমক পেয়ে সোজা হয়ে যাবে। কিন্তু ইউনুসের মতো আন্তর্জাতিক খেলোয়াড় এই ধমকে বাঁকা হওয়ার কথা না, কারণ তার পেছনে এরকম অনেক শক্তি আছে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, যে যদি নির্বাচন জুনে দেয় ডক্টর ইউনূস, তাতে তার কি লাভ কি ক্ষতি? দেখুন, উনি চাইলেও তো নির্বাচন দিতে পারবেন না জুনে। বাই দ্যাট টাইম নতুন নতুন দেশ তৈরি হয়ে যাবে। এত দ্রুত হয়ে যাবে যেগুলি আপনারা বলছেন? দেখুন, স্যার বলছেন যে নতুন দেশ তৈরি হয়ে গেলে নির্বাচন কোন দেশে দেবে? আপনার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মিস্টার গর্বাচেভকে চিঠি পাঠিয়েছিলেন আমাদের মহানবী প্রফেসর ইসলামের কায়দায়, তখন কিন্তু সবাই ভেবেছিল কি কারবার, মধ্যযুগীয় কায়দায় চিঠি পাঠায়। এবং তারপরে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে গেল এবং 15টি নতুন রাষ্ট্র জন্ম নিল। খেয়াল করেন, রাশিয়ান ফেডারেশনের বাইরে। এখন মিয়ানমারে আমাদের যে দেশটি এখন আমরা বর্তমানে পাচ্ছি, সেখানে 6টি অঞ্চল আছে, ভেঙে 6টি দেশ হবে। তার মধ্যে একটি আমাদের সংলগ্ন, এই রাখাইন। এখন চীন যে প্রদেশটি, সেখানে আপনার অ্যাক্রস দ্য বর্ডার ভারতের ওই অংশে, সেখানে কিন্তু তারা একই ধর্মের মানুষ এবং একই ভাষায় কথা বলে। মানে কলোনিয়াল কায়দায় যেভাবে ম্যাপ ড্র করা হয়েছে, আফ্রিকায় কিন্তু আরো পরিষ্কার, একদম কাটা কম্পাস ধরে আপনি খেয়াল করে দেখেন, আলজেরিয়ার ম্যাপের দিকে তাকান, লিবিয়ার ম্যাপের দিকে তাকান, ইজিপ্টের ম্যাপের দিকে তাকান, একদম সরল রেখায় টানা, চেয়ার টেবিলে বসে করা। এর সঙ্গে প্রাকৃতিক ম্যাপের কোনো সম্পর্ক নেই। এখন আমাদের এখানটাও কিন্তু পরিস্থিতিটা সেই রকম। আর এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে নতুন করে রিড্র করার, এবং সেদিকে কিন্তু যাচ্ছে, এবং সেখানে অনুঘটক হিসেবে ভূমিকা পালন করবে আমাদের দ্বিতীয় অন্তর্বর্তী রেজিম। সেটা কবে আসবে সেটা একটু জানলাম, কিন্তু যেটি আমার প্রশ্ন, যে এই যে ভাঙাভাঙি নতুন রাষ্ট্রের কথা বলছেন, এগুলো শুনতে না পুরো গল্পের মতো শোনাচ্ছে। আমি কিন্তু ইতিহাসের রেফারেন্স দিয়ে বলছি, প্রমাণিত এবং ইতিমধ্যে রূপ পরিগ্রহ করা ইস্যু। আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘটেছিল, এবং আপনার এই পূর্ব ইউরোপের পতন, সোভিয়েত ইউনিয়নের ভেঙে খান খান হয়ে যাওয়ার পরে ঘটেছিল। না মানে আমি আপনার বক্তব্য নিয়ে কোনো ডাউট করছি না, কিন্তু ধর আমরা সাধারণ মানুষ হিসেবে যখন এগুলো শুনছি, তখন না মানে বাস্তবে তো নাই এগুলো। আমরা এখনো যেই বাস্তবে পৃথিবীতে আছি সেইখানে তো। এবং আরেকটি কথা, আপনার কথার সূত্র ধরে আমি বলি, প্রফেসর ইউনূস কিন্তু ধন্বন্তরী এটা কথা বলে দিয়েছেন, সেটি হচ্ছে ইতিহাস যাতে আমরা ভুলে যাই, রিসেট বাটন টিপতে হবে। খেয়াল করেন, এটা তার মুখের কথা, আমার কথা না।
কেন বলছেন? কারণ বর্তমান প্রজন্ম যাতে একেবারেই আগ্রহী না হয় ইতিহাস পাঠে। ইতিহাস মানুষকে প্রশ্ন করা শেখায়। ইতিহাস মানুষকে অ্যাজ ইট ইজ সেটা যে কোনো বিষয় গ্রহণ করতে মানে দ্বিধান্বিত করে। এখন এই যে ক্রিটিক্যাল বেন্ট অফ মাইন্ড, সেটি যাতে কোনো অবস্থায় তৈরি না হতে পারে, যাতে নতুন নতুন প্রজন্ম শুধুমাত্র সার্টিফিকেট আসক্ত হয়, শুধুমাত্র সামনে চিন্তা করে, সামনে দেখতে চায় সবকিছু, পেছনের দিকে একেবারেই তাকাতে নারাজ। তো ফলে রিসেট বাটনের মতো ওই 3-0 মতো তার ব্যাখ্যান, বয়ান, তথ্য তো লাগবেই। তিনি তো সারা জীবন গ্র্যাজুয়ালি এই মানে এক ধরনের ইমোশন বিপণন করে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছেন। নোবেল কিভাবে পেতে হয় সেটা আমরা জানি। আমি নিজে ওয়ান অফ দ্য নমিনেটরস হিসেবে কাজ করেছি নোবেল পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে। তো সেখানে যেহেতু আমাদের কলোনিয়াল কিছু মুগ্ধতা আছে, সেই জন্য আমরা মনে করি এটা কি এমন একটা বিষয়। ম্যাক্স সাসাইর মতো পুরস্কার, নোবেলের মতো পুরস্কার, প্রচুর লোক, পুলিৎজারের মতো পুরস্কার কেউ না কেউ কখনো কিন্তু পাচ্ছেনি। জি, এখন ধরেন যে নতুন নতুন রাষ্ট্র, এর মধ্যে কি ভারতেরও ভূখণ্ড আছে, অন্তর্ভুক্ত হবে? যেটা প্রজেকশন সেটি হচ্ছে প্রথমত আমরা হয়তো ট্রয়ের ঘোড়ার ভূমিকায় যাব। তারপরে যেটা হবে বলকানাইজেশন অফ ইন্ডিয়া ইনশিওর করা হবে, যেটার কথা দীর্ঘদিন ধরে আপনার কোট আনকোট দাদাভাই বলতেন, আপনার সিরাজুল আলম খান। উইসকনসিন, অসকস, আপনার সেখানে আপনার জিল্লুর রহমান খান, আমাদের এফআর খানের সহোদর, তিনি অধ্যাপনা করতেন, তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন আপনার সিরাজুল আলম খান, এবং তিনি 4টি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কথা বলেছিলেন। অন্তত সেদিকে অগ্রসর হচ্ছে, এবং এই মডেলটাই কার্যকর করা হবে আপনার গণচীনকে ভেঙে ফেলার জন্য, বলকানাইজ করবার জন্য। এটা তো পুঁজিবাদের চরম বিকাশের একটা বিষয়, এবং সে কারণেই কিন্তু লক্ষ্যটা কি চীনকে ভাঙা নাকি ভারতকে ভাঙা, নাকি মিয়ানমারের সম্পদ? গ্র্যাজুয়ালি মিয়ানমার, ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান, মানে ভারতে যে তত্ত্বটা কাজ করছে এখন, রিইউনিফিকেশন অফ ইন্ডিয়া, একটা অ্যাসোসিয়েশন খোলা হয়েছে, সদর দপ্তর স্থাপন করা হয়েছে দিল্লিতে, এবং উদ্দেশ্য হচ্ছে, প্রিয়াম্বলে বলা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আপনার বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে যুক্ত করে লার্জার ইন্ডিয়া তৈরি করা। সেটা কাজ পুরো দমে কিন্তু চলছে, এবং যে যেটা শুনতে পছন্দ করেন, অনেকের ভারত বিদ্বেষ আছে, অনেকের পাকিস্তান বিদ্বেষ আছে, মানে এক এক গোষ্ঠী, সেগমেন্ট অফ পিপলকে এক এক রকমের আপনার আফিম ধরিয়ে দেয়া হয়েছে, সেটা নিয়ে যে যার মতো করে ব্যস্ত আছে।